ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকে তোমাদের কাছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 সাবজেক্ট ম্যাথমেটিক্স একটি ভিডিওর মাধ্যমে প্রদর্শন করছি। তোমরা প্রত্যেকেই এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 পেয়ে গেছো, নিজেরা সলভও হয়তো করেছো, কিন্তু আমি নতুনভাবে তোমাদের দেখো প্রতিটি অঙ্ক সলভ করে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তোমরা বোঝবার চেষ্টা করো, দেখবে খুব ভালো লাগবে। যাই হোক, আমরা অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। দেখো, প্রথম অঙ্কটি, 1 নম্বর অঙ্কটি যেটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এখানে বলছে এ বি সি বাস্তব, এ নট ইকুয়ালস টু 0, সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্তগুলি কি? তোমরা প্রত্যেকেই জানো যে এখানে যেহেতু দ্বিঘাত সমীকরণ, এটা তো এই দ্বিঘাত সমীকরণের মধ্যে যদি নিরূপক শূন্য হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়, তাহলেই বীজদ্বয় সমান হবে। সেটাই আমরা দেখো লিখে দিয়েছি অ্যান্সার, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এখানে সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত, সেটা কি হবে? নিরূপক 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তাহলে বি স্কোয়ার সমান কি হবে? 4ac। প্রথম অঙ্কটির উত্তর এটাই। এবার আমরা 2 নম্বর যে প্রশ্নটা সেটার মধ্যে চলে যাই। 2 নম্বর প্রশ্নের মধ্যে কি বলেছে দেখো, যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং বৃত্তটির একটি জ্যা এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার যদি হয়, বৃত্তটির কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব কত? এটা একদম অন্যরকম একটি ক্যালকুলেশন। তুমি সুন্দর করে যদি দেখো ছবিটি, তাহলে দেখবে তোমাদের বুঝতে একদম অসুবিধা হবে না, সহজে বুঝে যাবে। দেখো, প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। বৃত্ত এঁকে নিয়ে আমরা কি করছি দেখো, বৃত্তের একটি কেন্দ্র সেটা চিহ্নিত করলাম, কেন্দ্রটির নাম দিয়ে দিলাম দেখো ও। এবারে আমরা কি করলাম দেখো, একটি জ্যা আঁকালাম এবং জ্যাটির নাম দিলাম এ আর বি। জ্যায়ের নাম হয়ে গেল এ আর বি। পরবর্তীতে চিত্রতে কি করছি দেখো, আমরা এ ও যুক্ত করলাম, এবার ও বিন্দু থেকে এ বির উপর আমরা কি করছি দেখো, একটি লম্ব অঙ্কন করলাম এবং সেখানে নাম দেওয়া হলো ডি। তো ছবিটি দেখো, ছবিটির মধ্যে আমাদের প্রশ্নে বলে দিয়েছিল একটি বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10, তাই আমরা একটা বৃত্ত এঁকে নিয়েছিলাম। দেখো, প্রথমে আবার আমরা একটু দেখাচ্ছি, বৃত্ত আমরা আঁকলাম, সেই বৃত্তের মধ্যে কেন্দ্র নিয়েছি, কেন্দ্র নেওয়ার পর আমরা একটি এখানে জ্যা নিলাম, জ্যায়ের পরে ব্যাসার্ধ নেওয়া হলো, জ্যায়ের নাম দেওয়ার পর ব্যাসার্ধ নিয়ে নিলাম এবং কেন্দ্র থেকে আমরা একটি লম্ব টানলাম, নাম দিলাম ডি। এবারে লক্ষ্য করো কি আমরা লিখছি। এখানে বলেছে যে জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তাহলে এ বি জ্যা, তার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার আমরা একটা চিহ্নিত করে নিয়েছি, আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম যে এ বি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আর আমরা দেখো এখানে বলে দিয়েছিল যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ এ ও আমরা ছবি এঁকেছি, তা আমরা চিহ্নিত করে নিলাম, দেখো সেটা আমরা লিখলাম 10 সেন্টিমিটার। এবারে দেখো এডির দৈর্ঘ্যটা কত হবে। দেখো, প্রথমে এবি এর দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এডি এর দৈর্ঘ্য হবে 12 অর্ধেক, অর্থাৎ 6 সেন্টিমিটার। এটা কেন হবে দেখো, যেহেতু কেন্দ্রগামী সরলরেখা যদি লম্ব হয় জ্যায়ের উপর, তাহলে ওই জ্যাটিকে দুটি সমান ভাগে বিভক্ত করে, এটা তোমরা একটা উপপাদ্য পড়েছো। তাই এখানে এডি আর ডিবি সমান হবে, তাহলে এবি এর অর্ধেক, তাহলে এবি যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এডি হবে 6 সেন্টিমিটার। এবারে আমরা ক্যালকুলেশনটা কি করে করছি দেখো, প্রথমে আমরা যেটা চিত্র এঁকেছিলাম সেই কথাগুলি আমরা লিখছি। দেখো, ও কেন্দ্রের বৃত্তের এবি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, এই যে এবি জ্যা, তার দৈর্ঘ্য দেখো 12 সেন্টিমিটার। তারপর লিখেছি ও এ ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, ও এ ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, লক্ষ্য করো। এবারে ওডি এবি এর ওপর লম্ব টানা হলো, এই যে ওডি এবি এর ওপর লম্ব টেনেছি, আমরা চিত্রে আগে দেখিয়েছি আমরা কি করে লম্বটা টানলাম। এবারে আমরা কি বললাম দেখো, ওডি লম্ব, যেহেতু এবির উপরে ওডিটা লম্ব, অতএব এডি বাহু আর বিডি বাহু সমান হবে, এডি বাহু আর বিডি বাহু সমান হবে। তাহলে এডি এবি এর অর্ধেক হবে, এই এডি বাহুটা টোটাল এবি এর অর্ধেক হবে। এবার এবি এর মান দেখো 12, তাহলে এডি 12/2 হবে, তাহলে এখানে দেখো এডি 1/2 ইন্টু 12, অর্থাৎ এডি সমান 6 সেন্টিমিটার। এবারে আমরা কি করব দেখো, ত্রিভুজ এ ডি ও, এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখেছি দেখো,
ও ডি স্কোয়ার সমান ও এ স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। আমরা পিথাগোরাসের যে থিওরি সেটা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হয়, সেটাই লিখেছি। এবার এখানে শুধু মানগুলো বসিয়ে দেবো। দেখো ও ডি স্কোয়ার থাকলো, সমান চিহ্ন থাকলো, এ ওর জায়গায় আমরা বসিয়ে দিলাম 10, কারণ এ ওর মান দেখো 10, মাইনাস এডির মান দেখো চিহ্নিত করা আছে কত, 6 স্কোয়ার। তাহলে ও ডি স্কোয়ার সমান 10 স্কোয়ার অর্থাৎ 100 মাইনাস 6 স্কোয়ার মানে 36। তাহলে ওডি স্কোয়ার দাঁড়ালো কত, 64। তাহলে ওডি সমান প্লাস মাইনাস √64, তাহলে ওডি প্লাস মাইনাস 8। তাহলে আমরা ওডি প্লাস 8 একক লিখবো, কারণ হচ্ছে যে এটা একটা দৈর্ঘ্যটা কখনোই কিন্তু ঋণাত্মক হয় না, তাই ওডি প্লাস 8 একক হবে, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হবে না। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি কি, যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বলা হয়েছিল কত হবে, বলা হয়েছিল, সেখানে আমরা দেখলাম যে ক্যালকুলেশন করে জ্যায়ের দূরত্ব হবে 8 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশনটা আমরা দেখো এইভাবে করলাম, আর ছবির মধ্যে আমরা কি করে করেছিলাম সেটা তোমরা দেখতে পেলে। এইভাবে তোমরা যদি অঙ্কটি ভালো করে 2-3 বার তোমরা যদি ভিডিওটি ফলো করো, দেখবে অঙ্কটি খুব সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারবে। এবারে আমরা 3 নম্বর অঙ্কটিতে চলে যাই। দেখো বলেছে এখানে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8, তাহলে ঘনক দুটির সমগ্র তলের অনুপাত কত। তাহলে আমরা এখানে একটি ঘনক নিলাম, ছোট একটি ঘনক, আরেকটি বড় একটি ঘনক নিলাম। ছোট ঘনকটা নিলাম একটা, আরেকটি বড় ঘনক নিলাম। দেখো একটি ছোট ঘনক আরেকটি বড় ঘনক, মানে এটার যে আয়তন হবে, এর আয়তন এটার 8 গুণ হবে। আমরা প্রথমে ধরে নিচ্ছি দেখো যে ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ একক এবং বি একক, অর্থাৎ ছোট ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরলাম এ একক, বড় ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরলাম বি একক। তাহলে আয়তনের অনুপাত বলছে 1:8। আয়তনের একক যদি বলি, তাহলে এটার প্রথমটাই আমরা প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরেছি এ, তাহলে এর আয়তন হবে এ কিউব, আর এই বড় ঘনকটির আয়তন হবে বি কিউব। তাহলে আয়তনের অনুপাত হবে এ কিউব ইস টু বি কিউব, আর এ কিউব ইস টু বি কিউব দেওয়া আছে 1:8। তাই আমরা লিখলাম দেখো প্রশ্ন অনুসারে এ কিউব ইস টু বি কিউব সমান 1:8। এবার এখানে আমরা ক্যালকুলেশনটা করব, কি করে করব দেখো, এ কিউব ইস টু বি কিউব মানে এ কিউব বাই বি কিউব সমান 1:8 মানে 1/8। এবারে এটাকে ক্যালকুলেশনটা যদি আমরা একটু ভালো করে করি, তাহলে দেখো এ কিউব বাই বি কিউব সমান 1/8, এখানে এ বাই বি হোল কিউব সমান 1/8 মানে 1/2 হোল কিউব। দুই দিকে সূচক আছে, আমরা কিউব, এটাকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো দাঁড়াচ্ছে এ বাই পি সমান 1/2। এবারে মনে রাখবে যে আমরা বলছে সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত, তাহলে এখানে ঘনক দুটির তো সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে, একটা বাহুর দেওয়া ছিল এ, তাহলে এটা 6a স্কোয়ার, আরেকটি দেওয়া ছিল বাহু বি, তাহলে 6b স্কোয়ার, অতএব 6a স্কোয়ার ইস টু 6b স্কোয়ার। এবার এটাকে সমান চিহ্ন দিয়ে লিখলাম, দেখো 6 কেটে গেল, এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার দাঁড়ালো। এবার এটাকে এ স্কোয়ার বাই বি স্কোয়ার লিখতে পারি, এ বাই বি হোল স্কোয়ার লিখতে পারি, আর এ বাই বি এর মান দেখো 1/2, তাহলে 1/2 হোল স্কোয়ার, তাহলে এখানে 1/4, এটাকে অনুপাতে নিয়ে গেলে হবে 1:4। এটাই আমাদের উত্তর। নেক্সট অঙ্কটা আমাদের যেটা ছিল দেখো, এবার চলে যাই নেক্সট অঙ্ক, একটা পার্টিকুলার, এটা একটু অন্য ধরনের অঙ্ক। দেখো বলছে 400 টাকার 2 বছরের সমন চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। খুব সহজ, আমরা প্রথমেই এখানে আমরা একটা ফর্মুলা লিখব, যেটা আমরা জানি যে সমল চক্রবৃদ্ধির ফর্মুলা কি। সমল চক্রবৃদ্ধির সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁴n। এবার এখানে ডান দিকে সব জিনিসগুলো আমরা লিখে রাখছি। দেখো এখানে পি বলতে কি বোঝাচ্ছে, মূলধন কত, 400 টাকা দেওয়া আছে, 400 টাকা। আর কি লিখলাম, এন সমান 2 বছর, এই যে এন মাথায় দেখতে পাচ্ছ 2 বছর, এই যে 2 বছর দেখা হচ্ছে। আর কি দেওয়া আছে দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর, এটা বের করতে বলছে, তাই প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। আর দেওয়া আছে সমল চক্রবৃদ্ধি কত, 441 টাকা লিখে দিয়েছি। এবারে এই মানগুলো এখানে পুট করে দিলেই আমরা আর এর মানটা পেয়ে যাব। তাই প্রথমে এই সমীকরণটা যেখানে আমরা লিখেছি সূত্রটি, এটা উল্টো করে লিখছি। দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁴n সমান সমল চক্রবৃদ্ধি লিখেছি। এবারে আমরা পি এর মান বসিয়ে দিলাম 400, দেখো পি এর মান 400, 1 প্লাস আর বাই 100 থাকলো, এন এর মান 2 বসিয়ে দিয়েছি, দেখো এন এর মান 2, আর সমল চক্রবৃদ্ধি 441। এবারে 441 এর নিচে চলে আসবে
দেখো ক্যালকুলেশন 1+r/100 টু দি পাওয়ার হোল স্কোয়ার 441/400। এর পরের লাইনটাও দেখো, এখানে 441/400কে আমরা করলাম 21/20 হোল স্কোয়ার, অর্থাৎ 21কে 21 দিয়ে গুণ করলে 441 হবে, আর 20কে 20 দিয়ে গুণ করলে হবে 400। তাহলে এবারেও দেখো বোথ সাইডে সূচকে স্কোয়ারগুলো আছে, তো স্কোয়ারগুলোকে আমরা যদি তুলে দিই তাহলে দেখো বাদিকে দাঁড়াচ্ছে 1+r/100 সমান 21/20। এর পরের লাইন ক্যালকুলেশন দেখো r/100 সমান 21/20 মাইনাস 1, r/100 সমান এখানে ক্যালকুলেশন করলাম 21 মাইনাস 20/20, r/100 সমান 1/20 প্লাস মাল্টিপ্লিকেশন 20r সমান 100, তাহলে r সমান 100/20, কাটাকাটি করলে হবে কত 5। তাহলে r এর মান 5 পেয়ে গেলাম, তাই 5 যদি হয়ে যায় তাহলে নির্ণয় বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত 5। তাহলে চক্রবৃদ্ধি সুদের হারের অঙ্ক এটা দিয়েছিল, দেখো খুব ইজি, শুধু সূত্রটা আমরা লিখে নিয়েছি। সূত্রটা লিখে নিয়ে এখানে পি এর মান, আর কি, এন কি সব আমরা ডান দিকে লিখে দিয়েছি, এমনকি সমূল চক্রবৃদ্ধি কত সেটাও লিখে দিয়েছি। এরপরে শুধু মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আর এর মানটা পেয়ে গেলাম। এবং ক্যালকুলেশনটা কি করে হলো সেটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখো সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, তোমরা আস্তে ধীরে ধীরে দেখে বোঝার চেষ্টা করো, এবং যদি কোথাও অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবারে আমরা তাহলে পরবর্তী অঙ্কটিতে চলে যাই। দেখো এর পরবর্তী অঙ্কটি আবার বীজগণিতের নতুন ধরনের একটি অঙ্ক। দেখো x12 y27 ক্রমিক সমানুপাতি, কিন্তু xy এর মান নির্ণয় করো। দেখো যেহেতু x12 আর y27 বলছে, মানে x,12, y,27 ক্রমিক সমানুপাতি, তাই আমরা এদেরকে লিখতে পারি যে x/12 সমান 12/y সমান y/27। এবারে 12/y সমান y/27, এটাকে আমরা আলাদা করে লিখবো। দেখো আমরা লিখলাম 12/y সমান y/27। এবারে এইখানে ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো y ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, y স্কোয়ার সমান 12 × 27, দ্যাট ইজ 324, মানে 324। তাহলে এখানে y স্কোয়ার সমান 324, অর্থাৎ 18 স্কোয়ার 324 হবে, দুদিকে স্কোয়ার হয়ে গেল, অতএব y সমান কত দাঁড়ালো দেখো 18। এবারে আমরা এই যে x/12 সমান 12/y সমান y/27 ছিল, এখান থেকে x/12 সমান 12/y, এতটুকু অংশ আমরা টুকে নেব আলাদা করে। দেখো এই যে লিখে দিয়েছি, দেখো x/12 সমান 12/y। এবারে এই ইকুয়েশনটার মধ্যে আমরা y এর মান 18 যেটা বসিয়ে দেবো, তাহলে x/12 সমান 12/y, y এর মান 18 বসিয়ে দিলাম। এবার এখানে ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশন করলে x এর মান 12 × 12/18, এটাও যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পাবো x এর মান 8। অতএব দাঁড়াচ্ছে যে নির্ণীয় মান যেটা, সেটা x এর মান 8 আর y এর মান 18। দেখো আমাদের বলছে x12, y27 এই ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে x এবং y এর মান নির্ণয় করতে বলছে। আমরা খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম, দেখো x এর মান 8 এবং y এর মান 18। এবারে আমরা পরবর্তী অঙ্কটিতে চলে যাচ্ছি। দেখো পরবর্তী অঙ্ক খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর, খুব মজা লাগবে তোমাদের। দেখো ও কেন্দ্রের বৃত্তের AB একটি ব্যাস, সি বৃত্তের পরিধিতে অবস্থিত একটি বিন্দু, আর কোণ হচ্ছে কোণ OBC 60 ডিগ্রি, তাহলে কোণ OCA কত? এটা চিত্রটা খুব আমি একে আমাদের তোমার বোঝানোর চেষ্টা করব, তোমরা খুব মন দিয়ে চিত্রটার দিকে লক্ষ্য করো, দেখবে চিত্রটির মধ্যেই তোমরা উত্তরটা পেয়ে যাবে। তারপর তো ক্যালকুলেশন আছে, সেটা করে দেবো। তাহলে আমরা চাই চিত্রের মধ্যে দেখো কীভাবে আমরা আঁকাচ্ছি। প্রথমে ফার্স্ট আমরা দেখো একটা বৃত্ত এঁকে দিলাম, তারপর আমরা কি করছি দেখো বৃত্তের মধ্যে একটা কেন্দ্র লাগবে, কেন্দ্রটাকে আমরা চিহ্নিত করলাম। কেন্দ্রটা বলেছে নাম দিয়েছে ও, নাম দিয়ে দিলাম ও। এবারে কি বলছে দেখো এবি একটি ব্যাস, ব্যাস মানে কেন্দ্র দিয়ে যেতে হবে। দেখো একটা ব্যাস আঁকালাম, কেন্দ্র দিয়ে যাবে, ব্যাসটার নাম বলছে এবি, তাহলে নাম দিতে হয় এবি, একদিকে এ একদিকে বি অবশ্যই দিতে হবে। আমরা এ আরেকদিকে দিয়ে দিলাম বি, এবি ব্যাস হয়ে গেল। বলছে সি বৃত্তের পরিধিতে অবস্থিত একটি বিন্দু, তো এই যে পরিধি আমরা দেখতে পাচ্ছি, পরিধির কোনো না কোনো জায়গায় আমাদের একটা বিন্দু চিহ্নিত করতে হবে সি। আমরা ঠিক এই সমস্ত জায়গাতে দেখো সি বিন্দুটাকে চিহ্নিত করে নেব, নিলাম সি বিন্দু চিহ্নিত হয়ে গেল। এবারে বলছি কি কোণ OBC 60 ডিগ্রি, প্রশ্নে বলে দিয়েছে OBC 60 ডিগ্রি হতে হবে, তাহলে OBC, তাহলে BC যুক্ত করতে হয়, তাহলে আমরা যুক্ত করে দিই BC, BC যুক্ত করে দেওয়ার ফলে দেখো কোণ OBC এবারে 60 ডিগ্রি কোণ আমরা দেখাতে পারবো, যে প্রশ্ন দিয়ে দিয়েছে কোণ OBC 60 ডিগ্রি, তাই কোণ OBC আমরা এখন 60 ডিগ্রি বসিয়ে দিতে পারি।
এটা দিয়েছিল প্রশ্নে। প্রশ্ন অনুযায়ী দেখো ও কেন্দ্রীয় বৃত্তের আমরা কি বলছি, এবি একটি ব্যাস, সি বৃত্তের পরিধিতে অবস্থিত একটি বিন্দু, পরিধির উপরে একটি বিন্দু। বলছে কোণ ওবিসি 60 ডিগ্রি, তাই বিসি যুক্ত করে দিয়েছিলাম, ও বিসি 60 ডিগ্রি কোণ আমরা দেখিয়ে দিলাম। বলছে কোণ ও সি এর মান কত, ও সি এ। তাহলে ও সি এ কোণের মান যদি আমাদের বের করতে হয়, চিত্রটার মধ্যে তোমরা লক্ষ্য করলেই বুঝবে, তাহলে ও সি যুক্ত করতে হবে, এসিও যুক্ত করতে হবে। তাই দেখো আমরা কি করছি, দেখো কি করলাম, আমরা আবার বলছি দেখো, ও সি যুক্ত করলাম এবং এসি যুক্ত করলাম। তাহলে কোণ ও সি এ, এই কোণটা মান বের করতে বলছে, এই মানটা কি করে বের করব। এবার এই কোণের মানটা বের করার আগে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে। কি জানতে হবে জানো, যে এ বি ব্যাস আর পরিধির উপর একটি বিন্দু সি, তাহলে কোণ এ সি বি এটাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ। আর এই অর্ধবৃত্তস্থ কোণের মান হয়, মনে রাখবে, 90 ডিগ্রি। তা আমরা দেখো চিহ্নিত করে লিখে দিচ্ছি, ওই কোণ এ সি বি, এই কোণটাকে আমরা চিহ্নিত করে দেব, আমরা 90 ডিগ্রি, কোণ এ সি বি আমরা 90 ডিগ্রি চিহ্নিত করে দেব। তার আগে তোমাদের আরেকটি কথা বলি, দেখো প্রথম দিকে আমরা আসি, আরেকটু তোমরা বুঝতে পারবে। আমরা বলেছিলাম যে কোণ ও বিসি 60 ডিগ্রি, এতটুকু পর্যন্ত আমরা দেখে দিয়েছিলাম, এবং আমাদের কোণ ও সি এ কত সেটা বলে দিয়েছিল, ও সি এ কত, তাহলে ও সি এবং এসি যুক্ত করতে হবে, তাই ও সি যুক্ত করেছিলাম, এসিও যুক্ত করেছিলাম। এবার একটু আগে আমাদের দেখো কোণ ও সি এর মান যেহেতু বের করতে বলছে, সেটা কি করে বের করবো। আমরা যদি এই ত্রিভুজটার মধ্যে লক্ষ্য করি, দেখো এই ত্রিভুজটার মধ্যে লক্ষ্য করলে ও বি সি ত্রিভুজের মধ্যে লক্ষ্য করো, ও বি হচ্ছে ব্যাসার্ধ, ও সি এটাও ব্যাসার্ধ, তাহলে ও বি এবং ও সি এদের দৈর্ঘ্য কিন্তু সমান। তাহলে কোণ ও বি সি যদি 60 ডিগ্রি হয়, তাহলে কোণ ও সি বি এর মান কত হবে, তাহলে এর মানও কিন্তু 60 ডিগ্রি হবে। আমাদের বের করতে বলছে কোণ এ সি বি, এ সি ও। এবার এ সি বি এটা দেখো একটা অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু ব্যাস এ বি আর এ সি বি এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই অর্ধবৃত্তস্থ কোণ আমরা দেখালাম, দেখো কোণ এ সি বি আর এই অর্ধবৃত্তস্থ কোণের মান কিন্তু 90 ডিগ্রি। এবার এই সবুজ চাপ যে বৃত্তচাপটা আছে দেখো, তার থেকে যদি আমরা বেগুনি কালারের বৃত্তচাপ সেটা যদি মাইনাস করে দিই, তাহলে কিন্তু এই অবশিষ্ট এই বৃত্তচাপটা এখানে আমরা আঁকাতে পারবো। সেই কোণটার মান হবে দেখো ও সি এ বা কোণ এ সি ও। এই কোণটা তাহলে কত ডিগ্রি হবে, দেখো 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে সেখানে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কত হবে, 30 ডিগ্রি। তাহলে 90 থেকে 60 বিয়োগ করলাম, পাওয়া গেল কত, 30। তাহলে দেখো ক্যালকুলেশন করে আমরা কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে ছবির মধ্যে কি করে আমরা এই কোণটার পরিমাণ পাবো, ও সি এ, সেটা হচ্ছে ও সি এ 30 ডিগ্রি কি করে আসলো, দেখো সুন্দর করে বলা হলো। তোমরা যদি ধীরে ধীরে যদি ভিডিওটিকে ফলো করো, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশন করে কি লিখছি, দেখো বলছে ত্রিভুজ ওবিসি এর ওবি সমান ওসি, ত্রিভুজ এই যে ও বি সি এর ওবি সমান ওসি হয়ে গেল, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা কোণ ও বি সি সমান বলতে পারি কোণ ও সি বি, এই যে ও সি বি, এবং ও বি সি কত 60 ডিগ্রি, তাহলে কোণ ও সি বি যেটা হবে সেটাও কত হবে, 60 ডিগ্রি হবে। তাই লিখেছি আমরা। এবারে আমরা লিখেছি যে যেহেতু কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এ সি বি এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি, তাই কোণ এ সি বি মান হবে 90 ডিগ্রি। সুতরাং কোণ এসিবি যেটা কোণ এ সি বি, তার থেকে যদি আমরা বাদ দিয়ে দেই কোণ ও সি বি, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, মানে বড় কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, আর হচ্ছে ছোট কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি আমরা লিখেছি, দেখো সেখানে আমরা লিখলাম কত, 30 ডিগ্রি। তাহলে কোণ ও সি এ দাঁড়ালো কত, 30 ডিগ্রি। আমাদের বের করতে বলছিল কোণ ও সি এর মান কত। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, সি বৃত্তের পরিধিস্থ বলছে অবস্থিত একটি বিন্দু, এবং ও বি কোণ ও বি সি 60 ডিগ্রি হলে কোণ ও সি এ এর মান কত বলেছিল। আমরা ঠিক এইভাবে ক্যালকুলেশন করে নিয়ে আসলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এরপরে তাহলে আমরা পরবর্তীতে অঙ্কতে চলে যাব। 6 নম্বর অঙ্ক হয়ে গেল।
এবার আমরা 7 নম্বর অঙ্কটার মধ্যে যখন চলে যাব, দেখো এখানে বলছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। খুব মজার অঙ্ক। আমরা প্রথমেই ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য আমরা ধরে নেই এ একক। তাহলে এ একক যদি হয়, তাহলে ঘনকটির যদি এ একক হয়, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a²। এখন স্বাভাবিক ব্যাপার, ফর্মুলা। এবার ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% যদি বৃদ্ধি পায়, তাহলে নতুন দৈর্ঘ্য কত হবে প্রত্যেকটি ধারের। এ তো ছিলই, প্লাস 50% বেড়ে যেটা হবে সেটা হবে, তাই এ প্লাস এ ইন্টু 50/100 একক হবে। এবার এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, দেখো এ প্লাস এ ইন্টু 50/100, দ্যাট ইজ a/2। এটা ক্যালকুলেশন যদি করি আমাদের দাঁড়াচ্ছে 3a/2। তাহলে নতুন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে, তাহলে কি দাঁড়াবে 6 ইন্টু বাহু স্কয়ার, তাহলে 6 ইন্টু বাহু বলছে 3a/2, তাহলে 3a/2 হোল স্কয়ার। এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করে যাব, দেখো 6 ইন্টু এটা ক্যালকুলেশন করলে 9a²/4 সমান 54a²/4। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি 27a²/2। তাহলে আগে ছিল কত 6a² সমগ্রতলের ক্ষেত্রফল, এবার নতুন অবস্থায় 27a²/2। তাহলে ক্ষেত্রফল বাড়লো কতটুকু, এই 27a² মাইনাস 6a²। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো কি দাঁড়াচ্ছে, বিয়োগ করলে পরে 15a²/2 হবে। তাহলে শতকরা কতটা বৃদ্ধি পাবে, তাহলে 15a²a/2 ডিভাইডেড বাই 6a² ইন্টু 100%। কারণ 6a² বৃদ্ধি পায় 15a²/2, 100-এ কত হবে, 100 গুণ করলাম পার্সেন্টেজের কথা আমরা জানো। এবার এটা ক্যালকুলেশন করি আমরা, ক্যালকুলেশন করলে দেখো কি দাঁড়াচ্ছে, নিজেরাই দেখতে পাবে 125%। তাহলে ঘনকটির শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত, 125%। এবার নেক্সট লাস্ট অঙ্ক আমরা আসলাম, খুব ইজি। এই অঙ্কটাই তোমাদের শেষ। দেখো 2x + 1 + 3/2x + 1 = 4। এই সমীকরণটি আমরা নিচে লিখে নিলাম। এবার খুব ইজি, দেখো আমরা 2x + 1 লিখেছি, লসাগু করেছি, 2x + 1 2x + 1 গুণ করলে হোল স্কয়ার হবে +3 = 4। বা এবার a + b হোল স্কয়ার মানে a² + 2ab + b², অর্থাৎ 2x এর হোল স্কয়ার 4x² প্লাস 2ab 2 ইন্টু 2x ইন্টু 1 দ্যাট ইজ 4x প্লাস b² মানে 1² মানে 4, 1² মানে 1 প্লাস 3 থাকলো, নিচে 2x + 1 থাকলো সমান 1, এটাও থাকলো। বা 4x² + 4x 3 + 1 মানে 4, 2x + 1 থাকলো সমান 4। এর পরবর্তী লাইন দেখো 4x² + 4x + 4 আমরা লিখেছি, আর 4 দিয়ে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন গুণ করেছি, 4 × 2 = 8, তাহলে 8x + 4। এবার এক্সগুলো যেগুলো আছে এক্স যুক্ত সংখ্যাগুলোকে সব বাঁ দিকে নিয়ে আসলাম। দেখো 4x² + 4x - 8x সমান 4 - 4। এবারে 4x² - 8x আর প্লাস 4x মিলে হলো -4x, আর ডান দিকে দেখো 0। এবার 4x কমন নিয়ে নিলাম, তাহলে x - 1 সমান 0, অর্থাৎ 4x × x - 1 সমান 0। তাহলে হয় 4x সমান 0, সুতরাং x সমান 0/4, সুতরাং x সমান 0। আর নতুবা x - 1 এটা সমান 0, তাহলে x সমান কত হবে 1। তাহলে নির্ণয় সমাধান কি দাঁড়াচ্ছে, x সমান 0, 1। দেখো আমরা প্রথম দিকে 1 2 3 4 5 6 7 8 8টি অঙ্কই কিন্তু সলভ করে দিলাম। তোমরা প্রত্যেকে সলভ করেছো হয়তো, কিন্তু অঙ্কগুলো একটু বোঝবার চেষ্টা করো। যদি ঠিক মতো বোঝো তাহলে ঠিক এইভাবেই অন্য অঙ্ক যদি তোমাদের কাছে উপস্থাপন আমরা করি, তোমরা নিজেরাই নিজেদের মতো করে দিতে পারবে। তা পরবর্তী সময় আমরা আরেকটি ভিডিও প্রদর্শন করব, তোমরা ভালো করে বুঝে নাও। আজকে আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।